তাহলে বিআরআই এর মেইন কনসেপ্টটাই আসছে হচ্ছে ওল্ড সিল্ক রুট থেকে। সিল্ক রুট হচ্ছে এই টোটাল এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত একটা স্থলপথে যোগাযোগের ব্যবস্থা, এবং যে রোড দিয়ে তদানীন্তন আমলে সিল্ক, কাপড় এবং মশলার বাণিজ্য হতো। ধরেন চায়না থেকে এই রোড চায়না থেকে চলে গেছে হচ্ছে একবার ইতালির রোম পর্যন্ত, এবং রোম ছিল হচ্ছে তখন এই সিল্ক রোডের ইউরোপিয়ান হাব। চায়না থেকে এটা চলে গেছে ধরেন তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, ইরাক, সিরিয়া হয়ে টার্কি দিয়ে, ইস্তাম্বুল দিয়ে, গ্রিস হয়ে এটা ইতালির রোম পর্যন্ত চলে গেছে। এ হচ্ছে ওল্ড সিল্ক রোড। এখন এটা কত সালে? যীশুখ্রিস্টের জন্মেরও 200-300 বছর আগে, এতটাই পুরাতন। কিন্তু পরবর্তীতে কি হয়েছে জানেন? মঙ্গলরা এবং অন্যান্য যে সমস্ত ডেঞ্জারার লোকজন ছিল, এই ডেঞ্জার লোকজন এই সমস্ত জায়গায় প্রচুর ডাকাতি, চাঁদাবাজি এইরকম কাজ শুরু করলো। তখন ধরেন ব্যবসায়ীরা যাতায়াত করতে ভয় পেল, এবং ধীরে 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 সিল্ক রোড তার গুরুত্ব হারিয়ে ফেললো, এবং ভারতবর্ষে আসার নৌপথ আবিষ্কার হয়ে গেল, তখন আর স্থলপথের গুরুত্ব হারিয়ে গেল। চায়না এই কানেকশনটা আবার বিল্ড আপ করতে চায়। কিভাবে কানেকশন বিল্ড আপ করবে? এই সমস্ত জায়গা দিয়ে রোড হবে, এবং রেলওয়ে থাকবে, এবং গ্যাস এবং তেলের পাইপলাইন থাকবে। এখন রোড কি নতুন করে করা হবে? রেল কি নতুন করে করা হবে? না, যে রোড আছে সেই রোডকে ডেভেলপ করা হবে। তুর্কমেনিস্তানের সাথে ইরানের যে রোডটা, এই রোডটা কানেক্টেড না, বাট তুর্কমেনিস্তানেও রোড আছে, আবার ইরানেও রোড আছে। দুই রোডকে কানেক্টেড করে ফেলা হবে, এবং ওই রোডকে ডেভেলপড করা হবে। ট্রেন লাইনকে কানেক্টেড করা হবে, ডেভেলপ করা হবে, এবং পাইপলাইন, গ্যাস এবং পাইপলাইন বসানো হবে। এবং গ্যাস এবং তেলের যদি পাইপলাইন বসায়, ধরেন ইরান থেকে আর আপনার এখন পারস্য উপসাগর হয়ে আপনার সমুদ্র পথে তেল গ্যাস নিয়ে আসতে হবে না, ইরান থেকে ডাইরেক্ট পাইপ লাইনে তেল গ্যাস চলে আসবে চায়নায়। এখন এই কানেকশনটা যদি বিল্ড আপ হয়, তাহলে ঘটনা কী হবে? ধরেন এইটা একটা পণ্য চায়নায় তৈরি হয়, চায়নায় এটার দাম 2 টাকা, এটাকে বাংলাদেশে আমি নিয়ে আসতেছি, ট্রান্সপোর্টেশনের একটা কস্ট আছে। সো ট্রান্সপোর্টেশনের কস্ট হচ্ছে এটা আরও 2 টাকা, তাহলে এটা খরচ হয়ে গেল 4 টাকা। এবং এইটা আসতে একটা সময় লাগে, টাইম ইজ মানি। সো টাইমের কারণে এইটার খরচ আরও 1 টাকা বেড়ে যাচ্ছে, তার মানে এইটার দাম হয়ে যাচ্ছে 5 টাকা। যিনি বেচবেন তিনি 1 টাকা লাভ করবেন, তাহলে এইটার দাম হয়ে যাবে 6 টাকা। আমাকে 6 টাকা কিনতে হবে 2 টাকার একটা জিনিস। কিন্তু চায়না থেকে যদি আমরা খুবই স্মুথলি এবং খুবই দ্রুত এটাকে নিয়ে আসতে পারতাম, যে আনতে এটার খরচ হতো 1 টাকা, তাহলে 2 টাকার একটা জিনিস অল্প সময়ে 1 টাকা খরচে বাংলাদেশে আসতেছে 3 টাকা। যিনি ব্যবসায়ী তিনি তো তাহলে চাহিদা অনেক বেড়ে যাবে, তিনি মাত্র 50 পয়সা লাভে এটাকে 3.5 টাকায় আমার কাছে বিক্রি করে দিবে। সো বাজারে এই 7-8 টাকার জিনিস আমি 3.5 টাকায় পাবো, তার মানে আমি কিনবো বেশি, আমি ভোগ করব বেশি। সো বিশ্বে উৎপাদন বাড়বে, বাণিজ্য বাড়বে, এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। তার মানে বিশ্বের ইকোনমি অনেক বেশি মানে সচল হবে, চলমান হবে, অনেক বেশি চলমান হবে। সো অনেক মানুষ এই ইকোনমির সাথে ইনকর্পোরেটেড হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। চায়নার এই উদ্যোগ বড় পরিবর্তন নিয়ে আসবে। তো বিআরআই প্রজেক্টকে যদি আমরা খুব সংক্ষেপে দেখার ট্রাই করি, তাহলে বিআরআই প্রজেক্ট হচ্ছে মূলত 4টা প্রজেক্টের কম্বিনেশন। তার মধ্যে একটা হচ্ছে ওল্ড সিল্ক রুট, বা সিল্ক রুটটাকে পুনরুদ্ধার করা। সিল্ক রুটটাকে চায়না থেকে শুরু করে, এই যে সবুজ দাগটা যেটা দেখতেছেন, চায়না থেকে তাজিকিস্তান, উজবেকিস্তান, টার্কি হয়ে, ইস্তাম্বুল হয়ে, এটা মস্কো ঘুরে এইটা চলে যাবে হচ্ছে নেদারল্যান্ডের রোটারডাম বন্দর পর্যন্ত। তো নেদারল্যান্ডের রোটারডাম বন্দর কিন্তু টোটাল ইউরোপের সবচেয়ে বড় বন্দর, এবং এইখান থেকে মানে ইউরোপের একটা গেটওয়ে বলতে পারেন, মানে সবচেয়ে বেশি বাণিজ্য হয় এইখান থেকে। এবং বিশ্বের টপ 5টা বন্দরের একটা বন্দর হচ্ছে রোটারডাম বন্দর। তো এইটা হচ্ছে টোটাল সড়ক পথে এটা কানেক্টেড হবে। এখানে সড়ক বলতে রেল থাকবে, পাইপলাইন থাকবে। আরেকটা হচ্ছে মেরিটাইম সিল্ক রোড। মেরিটাইম সিল্ক রোড হচ্ছে চায়নার ধরেন গুয়াংজু থেকে ভিয়েতনামের হোনাই দিয়ে, মালয়েশিয়া, সিঙ্গাপুর দিয়ে এইটা কানেক্ট করবে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর অলরেডি অনেক আলাপ আলোচনার মধ্যে চলে আসছে, এবং এটার সাথে যদিও গোয়াদার বন্দরও কানেক্টেড হবে। দেন এইটা কেনিয়া হয়ে দেন এই সমুদ্রপথটা চলে যাবে
এই ববেল মানদেব দিয়ে সুয়েজ ক্যানেল দিয়ে গ্রিজের অ্যাথেন্স হয়ে ইতালি হয়ে ভ্যানিস পর্যন্ত। এটা হচ্ছে টোটাল মেরিটাইম একটা রুট, এবং এই রুটটা আপনি অলরেডি তো আছে, তাহলে এই রুটটা আবার কিভাবে হবে? এই রুটটা হবে যে বন্দরগুলো, এটা আমি কয়েকটা নাম বললাম, এই বন্দরগুলোকে ডেভেলপড করা হবে, বন্দরগুলোর ক্যাপাসিটি বাড়ানো হবে, এবং বিআরআই এর জন্য এক্সট্রা এখানে ফ্যাসিলিটিস থাকবে, মানে জাহাজ নোঙর করা, জাহাজ খালাস করা, জাহাজে মালামাল দেওয়া, মানে টোটাল জাহাজের যে লজিস্টিক সাপোর্টটা, এই সাপোর্টটা একটু এক্সেপশনালি দেওয়া হবে, এবং এই বন্দরগুলোর ক্যাপাসিটি বিল্ড আপ করা। তো বিআরআই প্রজেক্ট মানে হচ্ছে এই বন্দরগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা এবং এদের মধ্যে কানেক্টিভিটি বাড়ানো। আরেকটা হচ্ছে আর্কটিক সিল্ক রোড। আর্কটিক সিল্ক রোডটা হচ্ছে এরকম যে টোটাল উত্তর মেরু দিয়ে কিন্তু বরফ ঢাকা থাকে, এবং জলবায়ুর কারণে কিন্তু এই বরফ ধীরে ধীরে গলতেছে, এবং বরফ কাটার দিয়ে এই বরফ কাটতে হবে। সো এইখান থেকে চায়নার থেকে এইটা জাপান সাগর দিয়ে একবার উত্তর মেরু হয়ে এইটা চলে যাবে হচ্ছে আবার রোটারডাম বন্দর পর্যন্ত, তাহলে লাইনটা যাবে উত্তর মেরু দিয়ে। এখন আগের ছবিটা দিয়ে উপর দিয়ে রাস্তা, বিশাল বড় রাস্তা মনে হচ্ছিল, এখন পৃথিবী তো অলমোস্ট গোলাকার। এর পেটের উপর দিয়ে যদি আপনি এখান থেকে এই পর্যন্ত যান, যতটুকু রাস্তা হবে উপর দিয়ে গেলে কিন্তু রাস্তাটা ছোট হবে, কেননা উপর দিকে কিন্তু জায়গাটা কম। তার মানে চায়না থেকে আপনি এই জায়গা থেকে হয়ে এই রকম করে এসে আপনি রোটারড্যামে চলে যাবেন, ধরেন এই হচ্ছে আপনার রোটারড্যামের এইখানে আপনি চলে আসলেন, যতটুকু রাস্তা হবে চায়না থেকে উপর দিয়ে গেলে কিন্তু রাস্তার পরিমাণ কম হবে। আপনি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আমরা দুই কালারে একই, ধরেন এইখান থেকে আমি এইভাবে করে এসে এই রকম দিয়ে এইটা দিয়ে আমি ধরেন চলে যাচ্ছি হচ্ছে এই জায়গায়, ধরেন আমাদের রোটারডাম বন্দর, এইখানে চলে আসলাম। কোনো কোনো কারণে আমার এইখান থেকে কিন্তু উত্তম আশা হয়ে আমার এই দিক দিয়ে যেতে হতে পারে। এই দাগটার আপনি টোটাল লেন্থ দেখেন, এইখান থেকে যদি আমি উপর দিয়ে এই পর্যন্ত চলে আসি তাহলে দেখেন আপনার টোটাল রাস্তার সাইজটা দেখেন। সো আপনি এইখান থেকে বুঝতে পারবেন যে দূরত্বের একটা বিশাল কমে যাবে উপরেরটা, তার মানে উপরের রোড, এবং এই হচ্ছে রাশিয়ার পাশ দিয়ে এই রাস্তাটা যাবে, তার মানে দীর্ঘ রাস্তার নিয়ন্ত্রণ থাকবে রাশিয়ার হাতে। মানে চায়না এবং রাশিয়ার মধ্যে এই জয়েন্ট ভেঞ্চারটা একটা বিশাল কিছু হয়ে যেতে পারে, বিশ্বের টোটাল বাণিজ্যের রুটের ভিতরে একটা বিশাল বড় পরিবর্তন চলে আসতে পারে এই ঘটনায়। মানে এটা একটা ট্রাম্প কার্ড টাইপের। এই আবার বর্তমান সময়ে কিন্তু রাশিয়ার সাথে একটা চায়নার দোস্ত ভাব আছে, কিন্তু 2025 সালের শেষ দিকে এসে পুতিন কিন্তু ইন্ডিয়া ঘুরে গেছে। এইটার থেকে পুতিনের একটা ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল হচ্ছে, পুতিন শুধুমাত্র চায়নার কাছে আবদ্ধ না, চায়নার মানুষ আছে, বাজার আছে, বিশাল বড় কিছু চায়না, ইন্ডিয়াতেও কিন্তু মানুষ আছে, বাজার আছে, বিশাল বড় কিছু ইন্ডিয়া। সো রাশিয়ার হাতে বিকল্প আছে, সেটা একটা বিশাল বড় ডিপ্লোম্যাটিক পাওয়ার। কিন্তু এই গেমটা আমাদের বোঝা দরকার, এটা নিয়ে আমরা কোনো একটা ভিডিওতে কথাবার্তা বলবো, বা আপনার কোনো অবজারভেশন থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন। এই 3টা রোড ছাড়াও বিআরআইতে 6টা করিডোর আছে। এখন করিডোর ব্যাপারটাকে আপনার বুঝতে হবে, আমি করিডোর আর ট্রানজিটের পার্থক্যের কথা বলতেছি না। করিডোর বোঝার জন্য আমরা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি এইটা নিয়ে কথা বলতে পারি। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এইটা 2015 সালে নেওয়া চায়নার একটা উদ্যোগ, এবং 2015 সাল থেকে 2025 এই 10 বছরে এখানে চায়না প্রায় খরচ করেছে $62 বিলিয়ন, 62 বিলিয়ন ডলার। মানে এটা একটা হিউজ বিনিয়োগ। আমাদের পদ্মা ব্রিজ কিন্তু 4 বিলিয়ন বা তার আশপাশের একটা প্রজেক্ট আর কি। তো এইখানে ঘটনাটা কি, চায়নার এইখানে হচ্ছে গোয়াদার বন্দর, এই গোয়াদার বন্দর থেকে বেলুচিস্তান ফাতার ভেতর দিয়ে এইটা কারাকরম পর্বতমালা ভেদ করে এটা চায়নার ভেতরে ঢুকে গেছে। এইখান দিয়ে আছে রোড কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি এবং গ্যাস এবং তেল পাইপলাইন। তাহলে এই ধরেন ইরান থেকে তেল এবং গ্যাস এসে অ্যারাবিয়ান সাগরের এইখানে এসে ডাইরেক্ট চায়নায় চলে যাবে। আপনার পুরা ভারত মহাসাগর পার হয়ে ওই মালাক্কা দিয়ে দক্ষিণ চীন সাগর দিয়ে চায়নার বন্দরে যাওয়ার প্রয়োজন নাই। মানে মেরিটাইম রাস্তা কমে যাচ্ছে এবং সিকিউরিটি বেড়ে যাচ্ছে। এবং ইকোনমিক করিডোরের ফলে আরেকটা ঘটনা ঘটতেছে, এই রোডের আশপাশে কিন্তু প্রচুর পরিমাণে ইকোনমিক জোন গঠন করা হয়েছে।
কেন আমার সমুদ্রের সাথে কানেক্টিভিটি আছে এবং এইটা একটা টোটাল কানেক্টিভিটির রোড। সো এর আশপাশে ইকোনমিক জোন প্রতিষ্ঠিত হলে এখানে ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হবে, তারা পণ্য উৎপাদন করবে, এই করিডোর দিয়ে এই পণ্য গিয়ে সারা পৃথিবীতে চলে যাবে। তার মানে একটা করিডোর শুধু করিডোর না, এর একটা বিশাল একটা ইকোনমিক অ্যাক্টিভিটি। এই ইকোনমিক করিডোর যে ইকোনমিক জোন বা এক্সপোর্ট প্রসেসিং জোন সৃষ্টি করবে, এখানে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে, প্রচুর মানুষের এঙ্গেজমেন্ট হবে এবং একটা রিমার্কেবল চেঞ্জ আসবে। এবং বর্তমান সময়ে একটা অল্টারনেটিভ রোড আরও করার ট্রাই করা হচ্ছে লাহোর ইসলামাবাদকে কানেক্ট করে, যেন চায়না অ্যাকচুয়ালি চায়নার মাধ্যমে এই পাকিস্তান অ্যাকচুয়ালি বেনিফিটেড হয়। তবে বিআরআই এর মধ্যে এরকম করিডোর আছে হচ্ছে টোটাল 6টা করিডোর আছে। এই 6টার করিডোরের মধ্যে তার 1 নম্বর যে করিডোরটা সেটা হচ্ছে নিউ ইউরেশিয়ান ল্যান্ড ব্রিজ। সেটা হচ্ছে টোটাল চায়নার এইখান থেকে কাজাকিস্তান হয়ে এটা মস্কো পর্যন্ত চলে যাবে, এই হচ্ছে 1 নম্বর করিডোর। এই যে মঙ্গোলিয়া হয়ে চায়নার সাথে রাশিয়ার কানেক্টিভিটি এইটা একটা করিডোর। চায়না থেকে মিয়ানমার, ইন্ডিয়া, পাকিস্তান হয়ে একটা করিডোর। এই করিডোরগুলা 6টা করিডোর, মানে একটা হচ্ছে সিল্ক রুট, একটা মেরিটাইম সিল্ক রুট, একটা পোলার রুট, আর 6টা করিডোর নিয়ে টোটাল বিআরআই। এবং এই বিআরআই চায়নাকে একটা পাওয়ারফুল ক্যারেক্টার হিসেবে সৃষ্টি করবে। মানে এখানে ইনফ্রাস্ট্রাকচারের ইনভেস্টমেন্ট চায়না করতেছে, এই দেশগুলোর ইকোনমি টোটালটা চায়নার এই প্রজেক্টের উপর ডিপেন্ডেন্ট হবে। সো মিলিটারিলি না, ইকোনমিক্যালি চায়না অ্যাটাকটা করবে। কিন্তু এই বিআরআই নিয়ে একটা সমালোচনাও আছে, যেমন হাম্বানটোটা বন্দরকে কিন্তু ওই যে শ্রীলঙ্কা ঋণের বোঝায় পড়ছে এবং হাম্বানটোটা বন্দর 99 বছরের জন্য লিজ দিয়ে নিয়েছে চায়না। ডেপথ ট্রাপ ডিপ্লোমেসি হতে পারে, লোনের ফাঁদে পড়ে আপনি একটা ট্রাপে পড়ে আপনার সর্বস্ব আমাকে দিতে বাধ্য হবেন। তার মানে চায়না যে আপনার ডেভেলপমেন্ট করে দিচ্ছে, এই যে পাকিস্তানের যে $62 বিলিয়ন খরচ করছে চায়না দিয়ে দেয় না, চ্যারিটি না, এর এগেনস্টে কিন্তু আপনাকে এটা লোন হিসেবে, কারণ আমি রোড ঘাট করতেছি তো আপনার দেশে, তো আপনাকেই তো এটার মানে লোনের বোঝা বইতে হবে। সো ডেপথ ট্রাপ ডিপ্লোমেসিতে চায়না অন্যান্য দেশকে নিজের মধ্যে নিয়ে আসতে পারে। আর শ্রীলঙ্কার হাম্বানটোটা ক্রাইসিস হওয়ার পরে এইটা আরও বেশি আলাপ আলোচনার মধ্যে আসতেছে। অনেকে এটাকে বলতেছে যে ট্রোজান হর্স। ট্রোজান হর্স কি জিনিস জানেন আপনারা? ওই যে ট্রয় নগরীর যুদ্ধের কথা আপনারা শুনেছেন। ট্রয় নগরী হচ্ছে বর্তমান তুরস্কের একটা জায়গা। এইখানে ওই যে অ্যাকিলিসের কথা আপনারা শুনেছেন। এই ট্রয় যুদ্ধের সময়ে প্রথমে গ্রিসরা কিন্তু খুব একটা ভালো সুবিধাই ছিল না, গ্রিকরা। তো তখন একটা নিয়ম ছিল যে যুদ্ধ থেকে আপনি সরে যেতে চান, মানে আপনি যুদ্ধে ভাবছেন যে আমি তো হেরে যাব, আর যুদ্ধ করব না, আমি যুদ্ধ থেকে পিছপা হয়ে যাব, তখন আপনি আপনার সামনের যে প্রতিপক্ষ আছে সেই সেনাপতিকে একটা ঘোড়া ছেড়ে দিবেন। তো ওই ঘোড়া দেখে সে বুঝবে যে ওরা যুদ্ধ আর করবে না, ওরা পরাজয় মেনে নিছে। সো এই ট্রোজান যুদ্ধে গ্রিকরা শুরুতে এরকম খারাপ অবস্থায় আছে, তখন তারা কি করছে, বিশাল একটা ঘোড়া বানাইছে। তারা আসল ঘোড়া না, ওই কাঠটার দিয়ে একটা বিশাল ঘোড়া বানাইছে, প্রতিপক্ষের দুর্গের সামনে রেখে আসছে। তখন প্রতিপক্ষের যে সেনাপতি সে ভাবছে, ও আচ্ছা, তাহলে ওরা যুদ্ধ থেকে এখন সরে যেতে চায়, ঘোড়া ছেড়ে দিছে, এটা বানানো ঘোড়া। তো ওরা দুর্গের প্রাচীর খুলে ওই বানানো ঘোড়াকে ভেতরে দিছে। কিন্তু বানানো ঘোড়ার ভেতরে গ্রিকের লুকায়িত সৈন্যরা ছিল। রাত হইছে, সৈন্যরা বের হইছে, বের হয়ে দুর্গের প্রাচীর খুলে দিছে, গ্রিকের সৈন্যরা ঢুকে পড়ছে, ঘুমন্ত হামলা করছে, হামলা করে কিন্তু ট্রয় যুদ্ধের মোড় ঘুরে গেছে। এই জন্য এই যে একটা উপহার দেওয়ার পেছনে যদি আপনার কোনো কূটনৈতিক উদ্দেশ্য থাকে বা একটা ভালো জিনিস ঘটাইতে গিয়ে আপনি যদি একটা খারাপ জিনিস ঘটান, এই জিনিসটাকে বলা হচ্ছে ট্রোজান হর্স। সো বিআরআইকে অনেকেই বলতেছে এটা একটা ট্রোজান হর্স। উপহার হিসেবে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে দিচ্ছে, আপনার রোডঘাট কনস্ট্রাকশন করে দিচ্ছে, বাট এটা ওই ট্রয় নগরীর ঘোড়ার মতন, এর ভিতরে শত্রু লুকায়িত আছে। ডেপথ ট্রাপ ডিপ্লোমেসিতে চায়না আপনাকে আটকে ধরে ফেলবে এবং আপনি ধীরে ধীরে হারায়া যাবেন লোনের বোঝায়। এটা বলতেছে সবাই, বা পশ্চিমারা বেশি বলতেছে, অ্যাকচুয়ালি সময় বলে দিবে যে বিশ্ব কোন দিকে আগাবে। তো বিশ্ব মানচিত্রের কোন অংশের ভূ রাজনীতি নিয়ে আমরা পরের পর্বে আলাপ আলোচনা করতে পারি, এটা কমেন্টে জানাবেন। সবার সাথে পরের পর্বে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক।